অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা ঘরে যখন শরীরের সমস্ত শক্তি নিভে আসতে চায় তখন মানুষের বুক চিরে শুধু একটাই নাম বেরিয়ে আসে, যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প ফড়িংয়ের মায়াবী দুনিয়ায় আপনাদের আবারও স্বাগত। শুনছেন আমাদের ধারাবাহিক শ্রুতিগল্প নীলপদ্ম। গত পর্বে রমনা পার্কের লেকের ধারে অয়ন আর রোদেলার যে না বলা ভালোবাসার গল্প শুরু হয়েছিল, আজ তা এক অদ্ভুত বাঁক নিতে চলেছে। শহরের এই অঝোর বৃষ্টির রাতে জ্বরের ঘুরে অয়নের অবচেতন মন আজ ভেঙে ফেলবে সব না বলা কথার শেকল। কিন্তু রোদেলার মতো অভিরাত এক তরুণী কি পারবে এই জরাজীর্ণ মেসের বিছানায় পড়ে থাকা অয়নের সেই প্রলাপের ভাষা বুঝতে? আভিজাত্য আর দারিদ্র্যের এই বিশাল ব্যবধান কি আজ ঘুচে যাবে একটা নীলখামের চিঠিতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন, শুনুন নীলপদ্মের পঞ্চম পর্ব, নীরব স্বীকারোক্তি এবং একটি নীলখাম। টানা ৩ দিন ধরে ঢাকা শহরে সূর্যের দেখা নেই। শ্রাবণের এই অঝোর দ্বারায় পুরো শহরটা যেন একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার গুহায় পরিণত হয়েছে। ফার্মগেটের মেসের ওই ছোট্ট গুমোট ঘরের জানালার ফাঁক দিয়ে বৃষ্টির ছাঁট এসে অয়নের বিছানাটা অর্ধেক ভিজিয়ে দিয়েছে। গত ২ দিন অয়ন বিছানা থেকে উঠতে পারেনি। প্রচণ্ড জ্বর, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রির নিচে নামছে না, সারা শরীর ব্যথায় টনটন করছে। এই জরাজীর্ণ মেসে কেউ কারোর খবর নেয় না। মেস ম্যানেজার খালেক সাহেব একবার উঁকি দিয়ে গেছেন মাত্র, কিন্তু এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। অয়নের চোখ দুটো জবা ফুলের মতো লাল। জ্বরের ঘোরে সে প্রলাপ বকছে। ওর বারবার মনে হচ্ছে এই শহরের ধুলোয় ওর স্বপ্নগুলো হয়তো এভাবেই একদিন নীরবে মরে যাবে। কেউ জানবেও না দৈনিক কালবেলার সেই দাপুটে রিপোর্টার এই স্যাঁতস্যাঁতে বিছানায় একা একা ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে। তৃষ্ণায় অয়নের গলা ফেটে যাচ্ছে, কিন্তু উঠে টেবিল থেকে জলের জগটা নেওয়ার মতো এক বিন্দু শক্তি ওর শরীরে নেই। ও চোখ বন্ধ করে শুধু একটা মুখের ছবিই ভাবার চেষ্টা করছে, রোদেলা, ওর নীলপদ্ম। আজ ২ দিন রোদেলার সাথে কোনো যোগাযোগ নেই। মেয়েটা কি ওর উপর রাগ করেছে? হঠাৎ দরজায় শব্দ হল। জ্বরের ঘোরে অয়ন ভাবল হয়তো খালেক সাহেব আবার ভাড়ার তাগাদা দিতে এসেছেন। সে অস্পষ্ট গলায় বলল, ভেতরে আসুন। দরজাটা ধীরে ধীরে খুলল, আর দরজার ওপারে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে অয়ন ভাবল ওর হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে দরজায় দাঁড়িয়ে আছে রোদেলা। ওর সেই সুন্দর নীল রঙের ছাতাটা বন্ধ করা, তা থেকে টপ টপ করে জল ঝরছে মেঝের ওপর। রোদেলার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চশমার কাঁচে বৃষ্টির জলের ফোঁটা। ওর চোখে মুখে প্রবল উৎকণ্ঠা আর ভয়। রোদেলার দিকে তাকিয়ে অয়নের মনে হল স্বর্গের কোনো অপ্সরী যেন ভুল করে এই নরকে এসে পড়েছে। রোদেলা, তুমি এখানে? অয়নের গলা দিয়ে স্বর ফুটল না, শুধু একটা গোঙানির মতো আওয়াজ বেরোল। রোদেলা কোনো কথা বলল না। ছাতাটা এক কোণে ছুঁড়ে ফেলে সে ছুটে এসে বসল অয়নের বিছানায়। এই নোংরা স্যাঁতস্যাঁতে বিছানা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার নরম শীতল হাতটা রাখল অয়নের কপালে। জ্বরের তাপে রোদেলার হাতটা যেন ছ্যাঁকা খেল। অয়ন, তুমি এত জ্বর? তুমি আমাকে একবারও জানাওনি কেন? আমি তো ভেবেছিলাম তুমি কোনো অ্যাসাইনমেন্টে শহরের বাইরে। মাহমুদ আঙ্কেলকে ফোন করে জানলাম তুমি ২ দিন অফিসে যাওনি। তুমি কি পাগল হয়ে গেছ? এভাবে একা একা কেউ পড়ে থাকে? রোদেলার গলায় একই সাথে রাগ, অভিমান আর এক প্রবল হাহাতার। রোদেলা এক মুহূর্ত দেরি করল না। সে নিজের আঁচল দিয়ে অয়নের কপালের ঘাম মুছিয়ে দিল। তারপর নিজের রুম থেকে একটা বাটি আর জল নিয়ে এলো। নিজের রুমালটা জলে ভিজিয়ে পরম মমতায় অয়নের কপালে জলপট্টি দিতে শুরু করল সে। অয়নের মনে হল ও সারা জীবনের সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি যেন রোদেলার ওই হাতের স্পর্শে জাদুর মতো উধাও হয়ে যাচ্ছে। রোদেলার শাড়ির আঁচল থেকে আসা একটা স্নিগ্ধ সুবাস পুরো গুমোট ঘরটাকে ভরিয়ে তুলল। এভাবে কেটে গেল কয়েক ঘণ্টা। বাইরে তখন সন্ধে নেমেছে, বৃষ্টির তোড় আরও বেড়েছে। জ্বরের ঘোরে অয়নের চোখের পাতা ভারী হয়ে আসছে। হঠাৎ অয়ন তার ডান হাতটা বাড়িয়ে রোদেলার জলপট্টি দেওয়া হাতটা শক্ত করে চেপে ধরল। জ্বরের ঘোরে মানুষের অবচেতন মন সব আগল ভেঙে দেয়। অয়নও আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ওর তপ্ত ২ চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। ঘোরের ঘোরে অয়ন বিড়বিড় করে বলতে লাগল, আমাকে ছেড়ে যেও না নীলপদ্ম। আমি জানি আমি খুব গরিব,
আমার নিজের কোনো ঠিকানা নেই। আমি ওই আকাশের চাঁদের দিকে হাত বাড়িয়েছি। তোমার আভিজাত্যের সামনে আমি খুব সামান্য একজন মানুষ। কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি রোদেলা, বড্ড ভালোবাসি। তুমি চলে গেলে এই অয়ন অন্ধকারে হারিয়ে যাবে। রোদেলা স্তব্ধ হয়ে বসে রইল। অয়নের ওই জ্বলন্ত হাতের স্পর্শে রোদেলার সারা শরীরে একটা অচেনা শিহরণ খেলে গেল। এই ছন্ন ছাড়া জেদি ছেলেটার বুকের ভেতর এত বিশাল একটা ভালোবাসার সমুদ্র লুকিয়ে আছে, যা রোদেলার জন্য নীরবে আছড়ে পড়ছে। রোদেলার নিজের চোখও ভিজে উঠল। সে অয়নের হাতটা নিজের দুহাতের মুঠোয় পরম নিশ্চিন্তে আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আমি কোত্থাও যাব না অয়ন, কোত্থাও না। পরদিন সকাল। জানালার ফাঁক দিয়ে এক চিলটে মিষ্টি রোদ এসে পড়েছে অয়নের মুখে। অয়ন আস্তে আস্তে চোখ মেলল। শরীরটা এখন একদম ঝরঝরে। জ্বরটা রাতের বেলাতেই ছাম দিয়ে ছেড়ে গেছে। সে উঠে বসল। ঘরটা একদম গোছানো, টেবিলের ওপর এলোমেলো বইগুলো সুন্দর করে সাজানো। কিন্তু কোথাও রোদেলা নেই। অয়নের বুকটা ধক করে উঠল। তাহলে কাল রাতের ওই স্পর্শ, ওই জলপট্টি, ওর ওই প্রলাপ বকা সব কি স্বপ্ন ছিল? ওর কি পুরোটাই হ্যালুসিনেশন হয়েছিল? হঠাৎ অয়নের চোখ গেল ওর পড়ার টেবিলটার দিকে। সেখানে একটা ফ্লাস্ক রাখা, আর ফ্লাস্কের ঠিক পাশেই রাখা আছে কিছু ওষুধের পাতা আর সুন্দর একটা নীল রঙের খাম। অয়ন ধরপর করে বিছানা ছেড়ে উঠল। কাঁপা কাঁপা হাতে খামটা খুলল সে। ভেতরে রোদেলার নিজস্ব প্যাডের একটা পাতা। সেখানে মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা, পাগল ছেলে, তুমি কি ভেবেছ আমি শুধু তোমার কলমের প্রেমে পড়েছি? তোমার ওই ছেঁড়া শার্ট আর ক্ষয়ে যাওয়া জুতোর আড়ালে যে একটা অসম্ভব সৎ আর বিশাল হৃদয়ের মানুষ লুকিয়ে আছে, তাকে আমি নীলক্ষেতে সেই বৃষ্টির দিনেই চিনে নিয়েছিলাম। আকাশের চাঁদের দিকে তুমি হাত বাড়াওনি অয়ন, বরং এই শহরের জঞ্জাল থেকে একটা আস্ত সূর্য তুমি নিজের চেষ্টায় তুলে এনেছ। ফ্লাস্কে চিকেন স্যুপ আছে, খেয়ে ওষুধগুলো খেয়ে নিও। আর হ্যাঁ, মেসে থাকা চলবে না। আগামী মাসেই আমরা ভালো একটা ফ্ল্যাট খুঁজব। আমিও তোমায় ভালোবাসি পাগল। ইতি, তোমার নীলপদ্ম। চিঠিটা হাতে নিয়ে অয়ন মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। ওর দুই চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিন্তু এই জল কষ্টের নয়, এই জল পৃথিবীর সমস্ত জয়ী মানুষের আনন্দের জল। এই বিশাল পাষাণ শহরে আজ থেকে অয়ন আর একা নয়। ওর জীবনে আজ থেকে সত্যি সত্যি একটা ধ্রুব তারা স্থায়ী হয়ে বসল। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন নীলপদ্মের পঞ্চম পর্ব। অয়নের ওই জ্বরের ঘোরে অয়নের আর রোদেলার ওই মায়াবী স্পর্শ সবশেষে ওই নীলখামের চিঠিটা যেন প্রমাণ করে দিল, সত্যিকারের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো সামাজিক ব্যবধানই টিকতে পারে না। ফার্মগেটের ওই জরাজীর্ণ মেসের ছেলেটা আজ আর এই বিশাল শহরে একা নয়। অয়ন আর রোদেলার এই মিষ্টি প্রেমের পরিণতি আপনাদের হৃদয় কতটা ছুঁয়ে গেল তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অন্য রকম প্রশান্তি এনে দেয়। গল্পের এই অসাধারণ মুহূর্তটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। অয়ন আর রোদেলার নতুন জীবনের গল্প আগামীতে কোন দিকে মোড় নেবে তা সবার আগে জানতে গল্পফুরিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘণ্টাটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, ভালোবাসার মানুষদের আগলে রাখবেন। কথা হচ্ছে খুব শিগগিরই গল্পের ষষ্ঠ পর্বে। বিদায়।